আহ আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের সপ্তম অধ্যায়, চতুর্থ পর্ব। ঠিক না? জি স্যার। হ্যাঁ, চতুর্থ পর্বে আমরা গত পরশুদিন আমরা আলোচনা করেছি হচ্ছে তৃতীয় পর্বে, এবং তৃতীয় পর্বে আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে আহ পণ্য ও সেবার নিম্নমান বলতে কি বোঝায়, পণ্য ও সেবার নিম্নমানের বা নিম্নমানের পণ্য উৎপাদনের ফলাফল এবং সে সংক্রান্ত খরচ। এটাই তো আলোচনা হয়েছিল। জি স্যার। রাইট। তো এগুলো নিশ্চয়ই পড়েছো তোমরা। জি স্যার। রাইট। তাহলে আমরা একটু দেখবার চেষ্টা করবো যে তোমরা আসলে আদৌ পড়েছো কিনা, সেটা একটু দেখবার চেষ্টা করবো। শুরুতেই কাকে জিজ্ঞাসা করবো? পর্ণকে জিজ্ঞাসা করি। পর্ণ, ওকে। আকিব সুলতান। জি স্যার বলেন। হ্যাঁ, আকিব সুলতান বলো তো দেখি যে নিম্নমানের পণ্য উৎপাদন বলতে কি বোঝায়, নিম্নমানের পণ্য বলতে কি বোঝায়? নিম্নমানের পণ্য হলো স্যার যে আমাদের যে ক্রেতা বা ভোক্তা যে মানের পণ্য সে আশা করে বা তার যে আশা তার চেয়ে যদি কোনো পণ্য বা পণ্য সেবার মান যদি তার আকাঙ্ক্ষিত পণ্য বা মানের তুলনায় কম হয় তখন তাকে সেটা বলা হয় নিম্নমানের পণ্য। আচ্ছা, আহ আরাফাত উদ্দিন মজুমদার। আরাফাত উদ্দিন মজুমদার, শুনতে পাচ্ছো? কেউ ক্যামেরা অফ করে চলে যেতে পারবে না, কিন্তু অনেকেই আছে ক্যামেরা অফ করে পরে সরে যায়, এরকমও পাওয়া গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না। যখন এই হ্যাঁ, যখন আমরা এই প্রশ্নোত্তর পর্বে যাব, জিজ্ঞাসা করব, তখন কিন্তু এই ক্যামেরা অন রাখতে হবে এবং সাথে সাথে উত্তর দিতে হবে। জি স্যার। আরাফাত উদ্দিন মজুমদার, তোমাকে প্রশ্ন করছি। আরাফাত উদ্দিন মজুমদার শুনতে পাচ্ছে না। বর্ণ বলো তো দেখি। বর্ণ, বর্ণ। সালমান রাব্বি, ইয়েস স্যার। বলো নিম্নমানের পণ্য উৎপাদন হলে হওয়ার ফলাফলটা কি হবে? দুটা ফলাফল বলো, বা কি পরিণতি দাঁড়াবে? নিম্নমানের পণ্য উৎপাদন জনিত ফলাফল বা এর নিম্নমানের পণ্য উৎপাদন হলে এর পরিণতি কি হবে? স্যার পরিণতি স্যার। হুম, পরিণতি। স্যার ক্রেতা সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হবে স্যার। রাইট। তারপর তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কিভাবে বলছো? স্যার আমার গায়ে স্যার টি শার্ট নাই, এই জন্য স্যার ভিডিও অফ করা স্যার। তুমি কিন্তু ক্লাসে, এখন মাইন্ড ইট। স্যার ওয়ান সেকেন্ড। হ্যাঁ, আমি কিন্তু চাইলে একটা গেঞ্জি পরে এখানে বসতে পারতাম, মানে এটা আমি কিন্তু তোমার ক্লাসে আসছি। সরি স্যার, আর হবে না স্যার। আরাফাত উদ্দিন মজুমদার, তোমরা সবাই বাসায় একটু পড়লেই তো তুমি এই সহজ প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। নিম্নমানের পণ্য উৎপাদন কাকে বলে, নিম্নমানের পণ্য উৎপাদন জনিত ফলাফল কি হবে, যে সকল পণ্য ক্রেতার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় সেগুলোই হচ্ছে নিম্নমানের পণ্য। আর এই নিম্নমানের পণ্য যদি উৎপাদন হয়, বর্ণ তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তুমি? বাং বাং। আকিব সুলতান। জি স্যার। আচ্ছা, তো যে সকল পণ্য নিম্নমানের হয়, যদি কোনো প্রতিষ্ঠান নিম্নমানের পণ্য উৎপাদন করে, তাহলে সে বাজার শেয়ার হারাবে, ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে ব্যর্থ হবে, ক্রেতা হারাবে। তারপর হচ্ছে পণ্য বিক্রি হবে না, লাইসেন্স বাতিল হবে। তারপরে হচ্ছে আরো অনেক মান সনদ হারাবে, অপচয় মানে অর্থের অপচয় হবে, এরকম আরো অনেক সমস্যা দাঁড়াবে।
তা আমরা এগুলো গত ক্লাসে আলোচনা করেছি। সিম্পল দুটি বিষয় আলোচনা করতে যদি করো, ফলাফল হচ্ছে ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে ব্যর্থ হবে, তারপর হচ্ছে বাজার শেয়ার হারাবে, ক্রেতা হারাবে, তারপর হচ্ছে লসের সম্মুখীন হবে, আরো অনেক বিষয়, সুনাম নষ্ট হবে। এগুলো হচ্ছে আমাদের নিম্নমানের পণ্য উৎপাদন জনিত উৎপাদনের ফলাফল। এখন এই নিম্নমানের পণ্য উৎপাদন জনিত ব্যয়, হাসান জামিল বলো তো দেখি, নিম্নমানের পণ্য উৎপাদন জনিত ব্যয় কি কি, কেমন, কত প্রকার হতে পারে? শো ইউর ফেস। স্যার আমার ফোনে নেটে ঝামেলা দিচ্ছে স্যার, পিসিতে আসছে স্যার। হ্যাঁ বলো, নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচগুলো কি কি? আরাফাতুদ্দিন মজুমদার। হ্যাঁ, নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচগুলো বলো। ওকে, ক্লাস শেষে তোমরা ফোন পাবে, তোমাদের সাথে ফোনে কথা হবে। ওকে, আমরা নেক্সট ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, অসুবিধা নেই, ক্লাস শেষে ফোন পাবে। হাসান জামিলের নেটে বলে প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা গত পর্বে আলোচনা হয়েছিল নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ, নিম্নমানের পণ্য উৎপাদনের ফলাফল, আর আজকে আলোচনা হবে পণ্যের মান নির্ধারণ কি, মান নিয়ন্ত্রণ কি, কৌশল, আর বিএসটিআই আইএসও এর ভূমিকা, আর পণ্য মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য, এটা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পণ্যের মান নির্ধারণ কি। এই প্রশ্ন, পণ্যের মান নির্ধারণ, দেখো যে ক্রেতা বা ভোক্তার প্রত্যাশা পূরণ করার সক্ষমতাই হচ্ছে পণ্যের মান। ক্রেতা বা ভোক্তার প্রত্যাশা পূরণ করার সক্ষমতাই হচ্ছে একটি পণ্য বা সেবার মান। কি ঠিক কিনা বলো তো দেখি? রাইট। ক্রেতা বা ভোক্তার প্রত্যাশা পূরণ করতে সক্ষম এমন পণ্যগুলি হচ্ছে মানসম্পন্ন পণ্য। তো এখন কথা হচ্ছে যে একজন ক্রেতা বা ভোক্তা কেমন মানের পণ্য চায়, কেমন মানের পণ্য চায়, কি মানের পণ্য উৎপাদন করা উচিত, তা উৎপাদনের পূর্বেই নির্ধারণ করার নামই হচ্ছে পণ্যের মান নির্ধারণ। তোমরা কি বুঝতে পারছো এটুকু? রাইট। আমি আবার বলি যে একজন ক্রেতা বা ভোক্তা কি মানের পণ্য বা সেবা পেতে চায় তা উৎপাদনের পূর্বেই নির্ধারণ করার নামই হচ্ছে পণ্যের মান নির্ধারণ। সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। রাইট। তাহলে আমরা যেটা বললাম যে সেটাই বলছে যে মান কি। মান হলো পণ্যের অন্তর্নিহিত গুণ বা বৈশিষ্ট্য যা ক্রেতাদের প্রত্যাশার সমান বা তার চেয়ে বেশি। এখন একজন ক্রেতা কি পরিমাণ পণ্য মানে পণ্য থেকে কি সেবা পেতে চায়, এই সেবার সমান যদি স্ট্যান্ডার্ড লেভেল হয় তাহলে আমরা সেটাকেই মানসম্মত পণ্য বলবো। ক্রেতাদের প্রত্যাশা পূরণের সক্ষমতায় সক্ষম পণ্যকে মানসম্মত পণ্য বলি। তো এখন মান নির্ধারণ আমরা একটু আগে বলেছি যে ক্রেতারা যে পণ্য কিনবে সেই পণ্য থেকে কি মান আশা করে তা উৎপাদনের পূর্বে নির্ধারণ করার নামই হচ্ছে মান নির্ধারণ। ক্রেতাদের কাঙ্ক্ষিত মান কেমন হবে পণ্য সেবা উৎপাদনের পূর্বেই তা নির্ধারণ করাকে মান নির্ধারণ বলে। আরেকভাবে যদি বলি যে ক্রেতাদের প্রয়োজন মোতাবেক তাদের প্রত্যাশা অনুযায়ী উৎপাদিতব্য পণ্য বা সেবার গুণগত বৈশিষ্ট্য ঠিক করাকে মান নির্ধারণ বলে। কখন করব আমরা? উৎপাদনের সময় নাকি উৎপাদনের আগে? রাইট। উৎপাদন শুরু হওয়ার পূর্বে আমরা কেমন মানের পণ্য উৎপাদন করব তা উৎপাদনের পূর্বেই আমাদের ঠিক করতে হবে। আর এই ঠিক করার নামই হচ্ছে, নির্ধারণ করার নামই হচ্ছে পণ্যের মান নির্ধারণ। কি ঠিক আছে তো? এটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে বলো? না স্যার। রাইট। তাহলে আমরা পরের প্রশ্ন হচ্ছে মান নিয়ন্ত্রণ কাকে বলে। এখানে দেখো মান নিয়ন্ত্রণ দুটি শব্দের সমন্বিত রূপ, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ। দুটি বিষয় আমি মুখে বলছি, তোমরা একটু শুনবে। দেখো, মান বলতে একটু আগে দেখলাম যে ক্রেতাদের প্রত্যাশা পূরণের সক্ষমতাই হচ্ছে একটি পণ্য বা সেবার মান। তো ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী পণ্য যখন উৎপাদন হবে তখন ওই যে মান
অর্জন করার জন্য পণ্য উৎপাদন করার কথা ছিল। এখন আমরা দেখবো যে আসলেই আমরা যে মান নির্ধারণ করেছিলাম সেই নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না। কি বুঝতে পেরেছো? ধরে নাও যে জি স্যার। একটি ক্রেতারা চায় 4 ইঞ্চি, এটা ধরো 4 ইঞ্চি, ঠিক আছে, 4 ইঞ্চি পেন, ধরে নাও যে এটা আনুমানিক ভাবে 4 ইঞ্চি পেন এটাই উৎপাদন হওয়ার কথা ছিল। একজন ক্রেতা বা ভোক্তা যদি 4 ইঞ্চি হয় তাহলে উনি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং এটাই চান। এখন উৎপাদনের পূর্বে আমরা প্রতিষ্ঠান 4 ইঞ্চি উৎপাদন করতে পারে, 5 ইঞ্চি উৎপাদন করতে পারে, 6 ইঞ্চি উৎপাদন করতে পারে, বা ছোট পেনও আছে। তো এখন একজন ক্রেতা তো চাচ্ছে 4 ইঞ্চি, তো এখন এই 4 ইঞ্চি আমাদের নির্ধারিত মান, এই অনুযায়ী উৎপাদন শুরু হওয়ার পর উৎপাদন হচ্ছে কিনা তা দেখা, উৎপাদন হচ্ছে কিনা তা দেখা। না হয়ে থাকলে যে পণ্য উৎপাদন হচ্ছে আর যা পরিকল্পনায় ছিল, যা নির্ধারণ করা ছিল, সেটা আমরা কম্পেয়ার করব। এখন যদি কোনো বিচ্যুতি ঘটে তাহলে বিচ্যুতির কারণ কি সেটা উদ্ঘাটন করা এবং তার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। কি বুঝতে পারছো? আরেকটি এক্সাম্পল দেই, ধরে নাও, আরেকটি এক্সাম্পল দেই, সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আরেকটি এক্সাম্পল হচ্ছে যেমন তোমার এক মাসে 1000 পেন উৎপাদন করার পরিকল্পনা বা 300 পেন উৎপাদন করার পরিকল্পনা, এক মাসে 300 পেন উৎপাদন করার পরিকল্পনা। তো এই পরিকল্পনা মানে এটাই স্ট্যান্ডার্ড লেভেল। এখন মাস শেষে গিয়ে দেখবো যে 300 পেন উৎপাদন হয়েছে কিনা। দেখা গেল যে 2800 পেন উৎপাদন হয়েছে, 200 পেন কম উৎপাদন হয়েছে। এই যে 200 পেন কেন কম উৎপাদন হলো, এটা হলো বিচ্যুতি, এটাকে বলা হয়। এই 200 পেন কম উৎপাদন হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, ঠিক কিনা বলো তো দেখি? জি স্যার। হ্যাঁ, এই কারণগুলোর মধ্যে হতে পারে শ্রমিকদের অদক্ষতা থাকতে পারে, মেশিন নষ্ট হতে পারে, কাঁচামালের অপর্যাপ্ততা থাকতে পারে, 2 নম্বর কাঁচামাল হতে পারে, হ্যাঁ উন্নত পরিবেশ নাও হতে পারে। এগুলো বিভিন্ন কারণে আমাদের 200 পেন কম উৎপাদন হয়েছে। এই 200 পেন কেন কম উৎপাদন হলো তার পেছনে কারণ উদ্ঘাটন করা এবং যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। তো আমরা যে মানের পণ্য উৎপাদন করতে চাই সেটি উৎপাদনের পূর্বে আমার ঠিক করা ছিল, এখন উৎপাদন সময় শেষে গিয়ে দেখবো ওই মানের পণ্য উৎপাদন হয়েছে কি না। যদি না হয়ে থাকে তার সমাধানের তার কারণ মানে তা না হওয়ার কারণ উদ্ঘাটন করা এবং তার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে মান নিয়ন্ত্রণ। তার মানে আমরা এখন বলবো যে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। তোমরা কি বুঝতে পারছো? এটুকু পূর্ব নির্ধারিত মান আছে, অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, বিচ্যুতি নির্ধারণ করা এবং প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে মান নিয়ন্ত্রণ করে। আমরা যদি একটা হলুদ গুড়ার কথা একসময় ক্লাসে তোমাদের বলেছিলাম, নাম এখন বলছি না যেহেতু রেকর্ড হচ্ছে, তাহলে ওই প্রতিষ্ঠানের যে মান অনুযায়ী পণ্য উৎপাদন হওয়ার কথা, উৎপাদিত হওয়ার পর দেখা গেল যে ওই পণ্য ওই মান অনুযায়ী পণ্য উৎপাদন হয় নাই, ওই পণ্যটাই কিন্তু বাজারে ছাড়া হয়েছিল। যখন বিএসটি দেখলো যে যে মানের পণ্য উৎপাদন হওয়ার কথা ছিল, যে সনদ দেওয়া হয়েছিল ওই অনুযায়ী ওরা পণ্য উৎপাদন করে নাই, তখন ওদেরকে জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স বাতিল করা হয়েছিল। কারণ কি? যে মান নিয়ন্ত্রণ ওরা করে নাই, মান অনুযায়ী পণ্য উৎপাদিত হয়নি। কি বুঝতে পারছো কি এটুকু তোমরা? জি স্যার। কারো কাছে বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে যান স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট পয়েন্ট চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে মান নিয়ন্ত্রণের কৌশল ছিল। মান নিয়ন্ত্রণের কৌশল এখন হচ্ছে উৎপাদিত পণ্যগুলোর মান আমরা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করতে পারি, বিভিন্ন ভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী মান অর্জিত হচ্ছে কিনা আমরা বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি, কৌশল অবলম্বন করতে পারি। সেই কৌশলগুলো হচ্ছে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ নাম্বার 1, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, ব্যক্তিগত পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, গ্যান্ট চার্ট, পার্ট। তোমরা এগুলোর নাম অলরেডি শুনেছো, ক্লাসে আলোচনা হয়েছে। আমরা সেগুলোর ব্যাখ্যা একটু আরেকবার দেখবার চেষ্টা করছি। দেখো যে গ্যান্ট চার্টটা একটু, হ্যাঁ আমরা আলোচনা করব, এখনই আলোচনা করব। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ মানে কি? যে প্রতিষ্ঠানে যে সকল পণ্য উৎপাদন হয়, উৎপাদনের সংখ্যার উপর সংখ্যা বিশ্লেষণ করে যদি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকি, তাহলে সেটা হচ্ছে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মান নিয়ন্ত্রণ। ধরে নাও যে একটি প্রতিষ্ঠানের এক মাসে 300 পেন উৎপাদন হওয়ার কথা, কিন্তু ওই যে 1900 পেন 2900 পেন উৎপাদন হয়েছে বা 2800 পেন উৎপাদন হয়েছে। এই যে 300 হচ্ছে একটা সংখ্যা, 2800 বা 2900 হচ্ছে সংখ্যা, আমরা 300 তে রিচ করতে পারি নাই।
পেরেছি কি বলতো দেখি? 300-তে রিচ করতে পেরেছি না স্যার। না। এই না যে স্যার। 100 বা 200 কম উৎপাদন হয়েছে এইভাবে, তাহলে এই যে কেন কম উৎপাদন হলো সেই অনুযায়ী নিয়ন্ত্রণের ব্যবস্থা করার নামই হচ্ছে আমাদের সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ মাধ্যমে নিয়ন্ত্রণ। ওকে, তারপরে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ কি? যে বিশেষ প্রতিবেদন, দেখো আমাদের প্রতিষ্ঠানের যে সকল কাজকর্ম সম্পাদিত হয় এই কাজকর্মগুলো সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তার জন্য প্রতিষ্ঠানের ভেতরের যে সকল ব্যক্তি রয়েছে তাদেরকে দিয়ে প্রতিবেদন তৈরি করা হতে পারে, অথবা বাহিরের কোনো ব্যক্তি এসে এটা পর্যবেক্ষণ করে এর প্রতিবেদন তৈরি করতে পারে। কি বুঝতে পারছো? অডিট 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 ফার্ম থেকে অডিট অফিসার নিয়োগ করে না অনেক সময়? জি স্যার। এখন প্রতিষ্ঠানের অডিট অফিসার যদি থাকে তাহলে নিজেরাই অডিট করবে, জি স্যার। একটা প্রতিবেদন তৈরি করবে। আর যদি না থাকে তাহলে অডিট ফার্ম থেকে ওরা কি করে, অডিট অফিসার হায়ার করে নিয়ে এসে প্রতিষ্ঠানের ভেতরের অডিট করায়, প্রতিষ্ঠানের মালিক পক্ষ, ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো এটা একটা প্রতিবেদন বিশ্লেষণ করে থাকে, প্রতিবেদন তৈরি করে তার উপর ভিত্তি করে যদি আমরা মান নিয়ন্ত্রণ করে থাকি সেটার নাম হচ্ছে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। হ্যাঁ বলো। স্যার এই যে আপনি যে একটু আগে যে উদাহরণটা দিলেন যে অন্য খান থেকে নিয়ে এসে অডিট করাবে, তো স্যার এটা অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে পড়ে না? হ্যাঁ এটা হল হ্যাঁ অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে পড়ে। তাহলে স্যার বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ এটার মধ্যে এখন কথা হচ্ছে যে অভ্যন্তরীণ নিরীক্ষা মানে হচ্ছে যে ভেতরের ব্যক্তিদের দ্বারা ভেতরের অনেক সময় আমরা কি করি হিসাব নিরীক্ষা করি, তারপর হচ্ছে ব্যক্তিগত এই যে সকল নথিপত্র রয়েছে সেগুলো আমরা চেক আপ করি, প্রতিষ্ঠানের ভেতরের ব্যক্তির দ্বারা করা যেতে পারে। এটাও অভ্যন্তরীণ নিরীক্ষা। আর বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ এটা কাগজে কলমে প্রকাশ করা হয়, একটা অনেক সময় পুস্তিকা আকারে প্রকাশ করা হয়। বুঝতে পারছো? সাধারণত বড় বড় কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি মানে কি স্যার ম্যাগাজিন জাতীয় আর কি? হ্যাঁ ম্যাগাজিন জাতীয় প্রতিবেদন বিশ্লেষণ করে থাকে, তৈরি করে রাখে। এটা হচ্ছে আমাদের বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। আর একটা হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ কি? দেখো মান নিয়ন্ত্রণ করবে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা, অধস্তন কর্মীদের দ্বারা সম্পাদিত কাজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা এটা নিয়ন্ত্রণ হয়ে থাকে। তো ব্যক্তির মালিক যদি সরাসরি গিয়ে উপস্থিত থেকে কাজকর্ম দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করে ঠিকভাবে হচ্ছে কিনা, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত হচ্ছে কিনা তার যদি পর্যবেক্ষণ করেন সেটার নাম হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। তোমাদের বইতে লেখা আছে মালিক প্রতিষ্ঠানে গেলেন, শ্রমিকদের সাথে কথা বললেন, ব্যবস্থাপকদের সাথে কথা বললেন, দুই একটা কাজকর্ম দেখলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, কিভাবে উৎপাদন হওয়ার কথা ছিল, কিভাবে হচ্ছে, কোনো সমস্যা আছে কিনা, এই যে তারপরে তিনি একটা মতামত দিলেন, পরামর্শ দিলেন যে এইভাবে করো, এগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। এর মাধ্যমেও আমরা মান নিয়ন্ত্রণ করতে পারি। অভ্যন্তরীণ নিরীক্ষা একটু আগে তুমি বললা যে স্যার ওটা অভ্যন্তরীণ নিরীক্ষার মতো হয় কিনা, এখানে প্রতিবেদন বিশ্লেষণ নাও হতে পারে, কিন্তু অভ্যন্তরীণ নিরীক্ষা মানে এই জায়গায় 4 নম্বরে অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন বিশ্লেষণের মানে পুস্তিকা আকারে প্রকাশ নাও হতে পারে, কিন্তু সরাসরি নিজেদের লোক দ্বারা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে, হিসাব নিরীক্ষা করা, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা। আর একটা হচ্ছে তুমি কে যেন বলেছিলে গ্যান্ট চার্ট আর পার্ট? স্যার আমি স্যার। রাইট, গ্যান্ট চার্ট এটা এক প্রকার চার্ট, তালিকা, যেই তালিকায় প্রতিষ্ঠানে অনেক ধরনের কাজ হয়, আবার সব কাজ একই সময় শুরু হয় না, কখনো মাসের শুরুতে, কখনো মাসের মাঝে, অথবা মাসের শেষে, অথবা তার পরবর্তী মাসে শুরু হবে। তো যে কাজগুলো কখন, বিভিন্ন কাজ কখন, কোন কাজ কোন সময় শুরু হওয়ার কথা, কোন সময় শেষ হওয়ার কথা, এরকম একটি চার্ট আকারে উপস্থাপন করা। তোমরা জানো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য এফ.ডব্লিউ. টেলরের সহযোগী হচ্ছে হেনরি এল গ্যান্ট। উনি সময় নিরীক্ষার আওতায়, তার কারণ হচ্ছে এফ.ডব্লিউ. টেলর অনেকগুলো নিরীক্ষা পরিচালনা করেছিলেন, তো হেনরি এল গ্যান্ট তার একজন সহচর ছিলেন, সহযোগী ছিলেন, তিনি এই নিরীক্ষাগুলো চালিয়েছিলেন। অর্থাৎ কোন সময় কাজ শুরু হবে, কোন সময় শেষ হবে। হ্যাঁ, এগুলো একটা চার্ট যদি তৈরি করা থাকে তাহলে যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি সহজেই বুঝতে পারবেন যে এই সময় শেষ হওয়ার কথা ছিল, কেন শেষ হলো না, বা শেষ হয়েছে, এই সময় শুরু হওয়ার কথা ছিল, কেন শুরু হলো না, তাহলে নিশ্চয়ই পূর্বের কাজ শেষ হয়নি এখনো। এই যে এভাবে একটি চার্ট আকারে উপস্থাপন করার নাম হচ্ছে গ্যান্ট চার্ট। কি বুঝতে পারছো সুলতান? জি স্যার। রাইট স্যার। হ্যাঁ, এইখানে সব কাজগুলো শুরু হওয়ার তারিখ এবং শেষ হওয়ার তারিখ উল্লেখ থাকে, একটা চার্ট আকারে উপস্থাপন করা থাকে। যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই সময় শুরু হওয়ার কথা ছিল, শুরু হলো না, তার মানে কেন শুরু হলো না তার কারণ তিনি বিশ্লেষণ করার চেষ্টা করবেন। এভাবেই মান নিয়ন্ত্রণ তিনি করতে চাইবেন। আর একটা হচ্ছে পার্ট, এর পুরো মিনিং হচ্ছে প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক।
প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, এটার নাম সংক্ষিপ্ত নাম হচ্ছে পার্ট। তো এই পার্ট দেখো এখানেও কিন্তু কোন কাজ কখন শুরু হবে, কোন কাজ কখন শেষ হবে এটা উল্লেখ থাকে, তারিখ, টাইম ইত্যাদি উল্লেখ থাকে। আবার কিছু কিছু কাজ রয়েছে প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে, এবং এই কাজগুলো যদি একটু ব্যাঘাত ঘটে, একটু সমস্যা হয়, তাহলে প্রতিষ্ঠানের সামগ্রিক কাজের উপর একটা ব্যাপক নেগেটিভ প্রভাব পড়ে, সামগ্রিক কাজের মতো একটা ঝামেলা তৈরি হয়। তখন এই কাজগুলো কি করে, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক কি করেন, এটাকে একটা মোটা দাগ দিয়ে দেন, মোটা দাগ, যেই দাগটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ, মানে হচ্ছে সংকটময়, সংকটপূর্ণ রাস্তা। এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ন্ত্রক তিনি নিয়ন্ত্রণ করে থাকেন বা গুরুত্ব দেন, যেন এটার মধ্যে কোনো ঝামেলা না হয়। এটার নাম হচ্ছে পার্ট, প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। কারো কোনো সমস্যা আছে বলো? না স্যার। হ্যাঁ, গ্যান্ট চার্টে কোনো সংকটময় পথ তৈরি করা হয় না, কিন্তু পার্টে সংকটময় পথ তৈরি হয়। গ্যান্ট চার্টেও কাজ, কোন কাজ কখন শুরু হবে শেষ হবে উল্লেখ থাকে, পার্টের মধ্যেও কোন কাজ কখন শুরু হবে শেষ হবে উল্লেখ থাকে, কিন্তু গ্যান্ট চার্টের মধ্যে সংকটময় পথ উল্লেখ থাকে না, কিন্তু পার্টের মধ্যে একটি সংকটময় পথ মোটা দাগ দিয়ে উল্লেখ করা থাকে। এই কাজটার উপর বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এটার মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে পুরো সামগ্রিক কাজের মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়বে। কি বুঝতে পারছো এটুকু এবার? জি স্যার। কার কোনো সমস্যা আছে? কার কোনো সমস্যা আছে? না স্যার। নো স্যার। গুড, ওকে। তাহলে পরেরটা হচ্ছে, এবার দেখো তো দেখি, আমরা মান নিয়ন্ত্রণ করার কথা বললাম, আমরা কি কি দেখতে পাচ্ছি? একটা হচ্ছে বিএসটিআই, তাই না? জি স্যার। আর আইএসও। আচ্ছা বলো দেখি কোনটা বাংলাদেশি প্রতিষ্ঠান? স্যার বিএসটিআই। আর আর আইএসও কি বাংলাদেশি প্রতিষ্ঠান? স্যার এটা স্যার ইন্টারন্যাশনাল স্যার। আন্তর্জাতিক প্রতিষ্ঠান, রাইট। এইবার আসো দেখি, বাংলাদেশের একমাত্র মান নিয়ন্ত্রণকারী, শব্দটা আবার বলছি, বাংলাদেশের একমাত্র মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বিএসটিআই, এবং আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে, পণ্যের মানদণ্ডের নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে আইএসও। আমরা একটু শর্ট করে চলে যাচ্ছি। দেখো, বিএসটিআই এর পুরো অর্থ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটি 1985 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, 71 সালে স্বাধীন হওয়ার পর 1985 সালে রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান। বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় রয়েছে, তার অধীন এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে। দেশীয় যে সকল পণ্য উৎপাদন হয়, এই উৎপাদিত পণ্যের মান ঠিক রাখার জন্য, বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজার ধরে রাখার জন্য এই বিএসটিআই নামক বাংলাদেশি প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে। বাংলাদেশের একমাত্র পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তো বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকে? দেখো, 6টি কমিশন গঠন করা হয়েছে বিএসটি এর আন্ডারে। সেটা কৃষি ও খাদ্য বিভাগ রয়েছে, ইলেকট্রনিক্স বিভাগ রয়েছে, বিল্ডিং ও বিল্ডিং সরঞ্জামাদি বিভাগ রয়েছে, কেমিক্যাল বিভাগ রয়েছে, পাট ও বস্ত্র বিভাগ রয়েছে, ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল সরঞ্জামাদি বিভাগ রয়েছে। এই বিভাগগুলোর আন্ডারে যত পণ্য উৎপাদন হয়, বাজারজাতকরণ হয়, সেগুলোর মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বিএসটিআই। তো বিএসটিআই কি করেছে? কাজগুলোকে সেগমেন্ট করেছে, বিভাগীয়করণ করেছে। হেনরি ফোর্ড প্রদত্ত প্রথম নীতি বিভাগীয়করণ, ডিভিশন অফ ওয়ার্ক। তো তার আন্ডারে এই কাজগুলো হচ্ছে। দেখো যে কৃষি ও খাদ্য বিভাগ রয়েছে, ইলেকট্রনিক্স বিভাগ, বিল্ডিং সরঞ্জামাদি বিভাগ, কেমিক্যাল বিভাগ, পাট ও বস্ত্র বিভাগ আছে, ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি বিভাগ রয়েছে। এগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে যেন নিয়ন্ত্রণ করা সহজ হয়। এরপর আসলে দেখি, এই মান নিয়ন্ত্রণকারী সংস্থাটি কি কাজ করে থাকে? পণ্য সেবার ক্ষেত্রে আঞ্চলিক আন্তর্জাতিক মানের বিষয়টি সামনে রাখে, তারপরে মান নির্ধারণ ও সময়ে সময়ে তার উন্নয়ন সাধন করে থাকে। সংশ্লিষ্ট বিভাগ, উৎপাদক, বিক্রেতা ও ক্রেতারা যেন এই মান মেনে চলে সেজন্য সাধারণ গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করে। দৈর্ঘ্য, ওজন, ভর, আয়তন ও শক্তি পরিমাপ বিষয়ে বাংলাদেশে মান প্রতিষ্ঠা করা এবং এই বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দান ও সহযোগিতা করা। পণ্য উৎপাদনকারী ও ব্যবহারকারীদের বিএসটিআই মান মানতে উৎসাহিত বাধ্য করা, অর্থাৎ যে সকল পণ্য উৎপাদন হচ্ছে তার দেশীয় আন্তর্জাতিক মান সম্পন্ন হচ্ছে কিনা সেগুলো মান নির্ধারণ করে এবং সময় সময় এগুলো জাস্টিফাই করা। কিভাবে জাস্টিফাই করে? মাঝে মাঝে এরা বিভিন্ন শোরুমে ঢুকে, বিএসটিআই লোক গিয়ে কিছু স্যাম্পল কালেক্ট করে, ওরা ওদের গবেষণাগারে এগুলো টেস্ট করে যে সনদ দেওয়া হয়েছিল সে অনুযায়ী পণ্য উৎপাদন হয়েছে কিনা। ক্রেতা ভোক্তা এবং বিক্রেতা উৎপাদক সবাই যেন এটা মেনে চলে, তার জন্য
সাধারণ কিছু গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করে এবং দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, আকার, আকৃতি, শক্তি এগুলো যারা রয়েছে এগুলোর একটা মান প্রতিষ্ঠা করে এবং সেগুলো যেন মেনে চলে, সে অনুযায়ী উৎপাদন করে তার জন্য বিভিন্ন সহযোগিতা করে থাকে, পরামর্শ দিয়ে থাকে এবং পণ্য উৎপাদনকারী এবং ব্যবহারকারী যারা রয়েছে তারা যেন সবাই বিএসটি এর মান মানতে বাধ্য থাকে। এই কাজগুলো বিএসটি করে থাকে। এর পাশাপাশি কি বিএসটি এর আরো রয়েছে পণ্য রপ্তানি ও বৃদ্ধির জন্য উৎপাদিত পণ্য উৎপাদন প্রক্রিয়া কার্যপদ্ধতির গুণ, দক্ষতা পরীক্ষা ও পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা রিপোর্ট প্রদান করা, পণ্য কাঁচামালের স্থানীয় ব্যবহার, রপ্তানি আমদানির জন্য প্রয়োজনীয় মান বিষয় সনদ গ্রহণ করা। দেখো আমাদের দেশে যে সকল পণ্য উৎপাদন হয় তার সমস্ত পণ্যই যে পণ্যের কাঁচামাল যে বাংলাদেশে পাওয়া যায় তা কিন্তু নয়, অনেক পণ্যই আমরা বিদেশ থেকে আনি। তো বাংলাদেশে যখন উৎপাদন হয় তখন বিএসটি এর মান অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে। দেশীয় এবং বৈদেশিক কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক নির্দিষ্ট কোনো মানকে স্বীকৃতি প্রদান করা, গ্রহণ ও অনুমোদন করা, নিবন্ধিত ও চিহ্নিত মান মঞ্জুর, নবায়ন, প্রত্যাখ্যান, স্থগিত, বাদ দেওয়া। কারণ হচ্ছে বিএসটি এর মান সনদ যখন প্রদান করা হয় সেই অনুযায়ী পণ্য উৎপাদন না হলে সেই পণ্যের মান সনদ বাতিল করা, প্রত্যাখ্যান করা, বাদ দেয়া, আবার হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য মান সনদ প্রদান করা হয়, সময় শেষে এগুলোর জন্য নবায়ন করার সুযোগ দেওয়া হয়, সেগুলোর কাজ করে থাকে আমাদের এই বিএসটি নামক প্রতিষ্ঠানটি। তোমরা কি বুঝতে পারছো এটুকু? জি স্যার। আমি একটু দ্রুত বললাম কারণ হচ্ছে আমাদের সময় কম, যেহেতু তোমরা লেট করে জয়েন করেছো। এরপরে হচ্ছে আমাদের আইএসও, মান নিয়ন্ত্রণে আইএসও এর ভূমিকা। দেখো মুক্ত বাজার অর্থনীতি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজার, কারণ হচ্ছে প্রতিযোগিতামূলক পরিবেশ, মুক্তবাজার অর্থনীতি দেশীয় আন্তর্জাতিক সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করতে পারে বাজারে, এটা নাম হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। এবং আন্তর্জাতিক বাজারে যেভাবে পণ্যের চাহিদা বাড়ছে সেখানে এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, সেখানে টিকে থাকতে চাইলে পণ্য ও সেবার মান আন্তর্জাতিক মানের হতে হবে। তো আন্তর্জাতিক মানের না হলে ওই পণ্য সেবাগুলো আন্তর্জাতিক পর্যায়ে বিক্রি হয় না এবং প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারে না। তো এর একটা আন্তর্জাতিক মান নির্ধারণ করে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটা নাম হচ্ছে আইএসও। কি নাম বলো দেখি? আইএসও। হ্যাঁ, যেটার পুরো অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, নাম মনে রাখবে। দেখো আইএসএস এর জন্য স্ট্যান্ডার্ডাইজেশন, ও তে অর্গানাইজেশন, ও আগে আছে, স্ট্যান্ডার্ডাইজেশন পরে আছে, সুতরাং মুখস্থ রাখতে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তো এই আইএসও কি কাজ করছে এবং কবে প্রতিষ্ঠিত হয়েছে? দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন 1947 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। কোথায় বলো দেখি? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। রাইট, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এটি 1987 সালে একটি মান সনদ প্রকাশ করে। 1987 সালে একটি মান সনদ প্রকাশ করে যার নাম হচ্ছে আইএসও 9000। এই আইএসও 9000 এটি 5টি সনদ মিলিয়ে গঠিত হয়েছে। কয়টি সনদ বলো তো দেখি? 5টি সনদ মিলে গঠিত হয়েছে। এই 5টি সনদ হচ্ছে আইএসও 9000, 9001, 9002, 9003, 9004। এখন আসি দেখি আরেকটা সনদ সর্বশেষ চালু করেছে, সেটা হচ্ছে 2014 নামে আরেকটি সনদ চালু করেছে। এছাড়াও আরো অনেক সনদ রয়েছে, সেগুলো হচ্ছে আইএসও 14000, 16000, 23000, 50000 রয়েছে। এখন দেখো এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দুটি সনদের নাম বলছি। আইএসও 9000 যেটা, সেটা পণ্যের ডিজাইন এবং কোয়ালিটি সনদ। পণ্যের ডিজাইন এবং কোয়ালিটি সনদ মনে রাখবে, এটা থেকে প্রশ্ন আছে। এবং আইএসও 14000 হচ্ছে পরিবেশ মান সনদ প্রকাশ করে দিয়ে থাকে, পরিবেশ মান সনদ দিয়ে থাকে। কারণ হচ্ছে যে সকল পণ্য উৎপাদন হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান জন্য পরিবেশকে রক্ষা করে, তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, সে সংক্রান্ত একটি মান সনদ হচ্ছে আইএসও 14000। এরপরে আসো দেখে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো ওর উপর, সংক্ষিপ্ত সময় যেহেতু। জনাব রাকিব চাঁপাইনবাবগঞ্জের একটি আমের জুসের ফ্যাক্টরি গড়ে তোলেন। তিনি জুসের গুণগত মান সম্পর্কে ভোক্তাদের নিশ্চিত করার লক্ষ্যে জুসের প্যাকেটের গায়ে বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম অঙ্কিত সিলমোহর সংযুক্ত করেন। বলো দেখি কার নাম বলা হয়েছে? যার ফলে স্বল্প সময়ের মধ্যে তার উৎপাদিত আমের জুস দেশে ব্যাপক চাহিদা সৃষ্টি করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত জুসটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করার চিন্তা করছে। বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের জন্য আন্তর্জাতিক স্বীকৃত একটি প্রতিষ্ঠানের নিকট থেকে মান সনদ গ্রহণের চেষ্টা করছে। কোন প্রতিষ্ঠান? আইএসও। স্যার। এবার প্রশ্নগুলো দেখো। ক নম্বর মান নির্ধারণ কাকে বলে? খ নম্বর পণ্যের বাজার দখলে মান নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ? প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে, কিন্তু গ এবং ঘ নম্বর আমি সংক্ষিপ্ত ভাবে বলছি। উদ্দীপকের রাকিবের জুসের চাহিদা বৃদ্ধিতে
দেশীয় কোন প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে? এক বাক্যে হবে বিএসটিআই এর ভূমিকা রয়েছে। হ্যাঁ, উদ্দীপকে রাকিবের জুসের চাহিদা বৃদ্ধিতে দেশীয় বিএসটিআই প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। এরপরে তোমরা দ্বিতীয় প্যারায় লিখবে বিএসটিআই কি, বিএসটিআই পুরো অর্থ, বিএসটিআই কি কাজ করে। তৃতীয় প্যারায় তোমরা লিখবে উদ্দীপকের সাথে তোমার দ্বিতীয় প্যারার মিল রেখে উত্তর লিখতে হবে। আসলে বাজার বৃদ্ধিতে, বাজার দখলে জুসের চাহিদা বৃদ্ধিতে বিএসটিআই এর কোনো ভূমিকা আছে কিনা। 3 নম্বর হচ্ছে যেহেতু মধ্যপ্রাচ্যে জুস রপ্তানি করতে চাচ্ছে এবং আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানটির সনদ গ্রহণ করতে হবে সেটার নাম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করার জন্য জনাব রাকিবের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। রাকিব কি করতে হবে বলো তো দেখি? আইএসও সনদ গ্রহণ করতে হবে। আইএসও সনদ গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে এবং বিদেশি যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করে সেই প্রতিষ্ঠানগুলোকে বেঞ্চমার্ক হিসেব করে বেঞ্চমার্ক হিসেবে এদের নিজেদের পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে হবে। যদি বেঞ্চমার্ক অনুযায়ী নিজেদের পণ্য উৎপাদন করতে পারে, আন্তর্জাতিক মান সনদ অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারে, তাহলে আন্তর্জাতিক ওই যে বাজার দখল করতে চাচ্ছি, মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি করতে চাচ্ছি, সেটা সফল হবে ওরা। কি তোমাদের কাছে ক্লিয়ার এটুকু? আমরা কি পরে যাব? এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পুরোটাই লিখবে, নেক্সট দিন আমি একটু দেখতে চাই। এরপর আসলে দেখি তোমাদের প্রশ্নের উত্তরগুলো সাথে সাথে লিখতে হবে। মান নির্ধারণ কাকে বলে, মান নিয়ন্ত্রণ কাকে বলে, তারপর হচ্ছে গ্যান্ট চার্ট কাকে বলে, বিএসটি এর কার্যাবলী, আইএসও এর কার্যাবলী, এগুলো তোমাদেরকে অবশ্যই বাসায় লিখে প্র্যাকটিস করবে, লিখে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা স্লাইডটা রাখবে, স্ক্রিনশট নিয়ে নেই। তুমি এটা হচ্ছে ইউটিউব থেকে দেখে হোল্ড করে নিতে পারবে, ইউটিউবটা হোল্ড করে বাসায় স্টাডি করবে। এখন আসো দেখি আমরা একটু আলোচনায়, সাধারণ আলোচনায় চলে যাই। তোমাদের নামের সামনে অবশ্যই শুধুমাত্র রোলটা দিবে, ব্র্যাকেট ট্যাকেট কিছু দেওয়ার দরকার নাই। আমাদের 19 জন পার্টিসিপেন্টের মধ্যে 8 জন এখানে উপস্থিত, 8 জনের একটু ছবিটা নিয়ে নিই আমি। ওকে, তাহলে এটা ক্লাস টিচারের কাছে পৌঁছে যাবে। কারা অনুপস্থিত সেটাও আমি একটু দেখবো। যাক, তোমাদের বাসায় পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করে আসো বাবা তোমরা একটু।